নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বিশ্ব প্রবীণ দিবসে প্রবীণ নাগরিকদের নিরাপত্তা ও মৌলিক অধিকার সুনিশ্চিত করতে পুরসভার প্রয়াস হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফের শিরোনামে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল। চিকিৎসারত অবস্থায় থাকা নিরুদ্দেশ রোগীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা। জুন বিশ্ব প্রবীণ দিবসে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়াস হলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ব প্রবীণ দিবসে প্রবীণ নাগরিকদের নিরাপত্তা ও মৌলিক অধিকার সুনিশ্চিত করতে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে প্রয়াস হল ঘরে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সর্বোচ্চ প্রবীণ নাগরিকেরা রাষ্ট্রসংঘের সিদ্ধান্ত অনুসারে মৌলিক অধিকারের প্রাপ্য অধিকারী। তাদের সম্মান যেমন দিতে হবে, তাদের অধিকার যাতে খর্ব না হয় সেই নিরাপত্তা সুনিশ্চিত করার পক্ষেই সকলে বক্তব্য রাখেন। জেলা পুলিশ সুপার ও জেলা জজ এই বিষয়ে বক্তব্য রাখেন। রাজ্য পুলিশ বয়স্কদের পাশে দাঁড়াতে প্রণাম নামে প্রকল্প চালু করে বয়স্কদের পাশে রয়েছেন। ঘরে বাইরে যাতে প্রবীণ নাগরিকেরা নিগৃহীত না হন সেটা সকলকে দেখতে হবে বলে পুলিশ সুপার জানান। আজকের অনুষ্ঠানে এসে জেলা জজ সাহেব সুরজিৎ দে বলেন, মানুষদের একটা উদযাপনের দিন। তো ইউনাইটেড নেশনসের রাষ্ট্রসংঘের একটা কনভেনশন আছে, সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস ওল্ডার পারসনস। তাতে যা বলা আছে স্বাধীনতা, মানে প্রতিটা এল্ডারলি পারসনসের তাদের ডিগনিটি, তাদের সেলফ ফুলফিলমেন্ট এবং তার সঙ্গে তাদের কেয়ার আর প্রোটেকশন, সেই অনুযায়ী ভারতবর্ষেরও একটা 2007 সালে একটা এল্ডারলি পারসন মেনটেনেন্স, কেয়ার, প্রোটেকশন অ্যান্ড প্রিভেনশন অফ অ্যাবিউজ এই একটা আইনও আছে। সেইটার জন্য আজকে আমরা এখানে একটা ক্যাম্প, লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প করছি ডিস্ট্রিক্ট পুলিশের সহায়তায় এবং আমাদের অন্যান্য যা এনজিওস আছে তাদের মাধ্যমে। এখানে অনেক এল্ডারলি পারসনস যারা বয়স্ক মানুষ এসছেন, তারা শুনছেন এবং তাদের যে আইনি সহায়তা, তাদের যে রাইট অফ, তাদের যে মৌলিক অধিকার, যে তাদের সম্পত্তির ওপর হোক বা তাদের যে একটা ডিগনিফাইড লাইফ লিড করার জন্য তারা আজকে সমাজে বাড়তো নয়, তারা আজকে সমাজে কোনোভাবে তারা নয়। তো এই প্রোগ্রামটা আমরা করছি, এখনও চলছে। আমি সবাইকে এই প্রোগ্রামের জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। চলতি বছরে দশম ও দ্বাদশ শ্রেণীর কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিল শিলিগুড়ি পুর নিগম। দীনবন্ধু মঞ্চে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃতীদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। এদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে দার্জিলিং জেলার প্রথম 10 কৃতীকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি WBCS পরীক্ষা স্থানাধিকারী জেলার 2 জনকে পুরস্কৃত করা হয়। তাদের হাতে স্মারক তুলে দেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ কাউন্সিলররা ও পুর আধিকারিকেরা। ফুলবাড়ি ক্যানেলের রাস্তা থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করল পুলিশ। আমবাড়ি থেকে গজলডোবা যাওয়ার রাস্তায় ফুলবাড়ি সংলগ্ন ছাপাভিটা এলাকায় এদিন ফল নিয়ে যাওয়ার একটি খালি ক্যারেট ভর্তি গাড়ি আটক করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। দীর্ঘক্ষণ সেই গাড়িতে তল্লাশি চালিয়ে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অবশেষে গাড়ি থেকে বেশ কিছু খালি ক্যারেটগুলি সরাতেই বেরিয়ে আসে গাঁজা ভর্তি 2টি বস্তা। সেখান থেকেই উদ্ধার হয় প্রায় 73 কেজি গাঁজা। জানা গেছে এই গাড়িটি কোচবিহার থেকে মালদার দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ওই এলাকায় গাড়িটিকে আটক করে তল্লাশি চালালে উদ্ধার হয় প্রায় 73 কেজি গাঁজা। এই ঘটনায় গাড়ির চালক দীপক কাপুর নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গাঁজা বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার হচ্ছে, দেখতে পাচ্ছেন একেবারে গাঁজা। নাবালিকাকে ভোলানোর অভিযোগে যুবক গ্রেফতার, আদালতে পেশ। নাবালিকা কিশোরীকে প্রেমের প্রলোভন দেখিয়ে ভোলানোর অভিযোগে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের 12 তারিখ শিলিগুড়ির এক 14 বছরের নাবালিকা রাতে বাড়ি না ফেরায় পরিবারের তরফে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে জানানো হয়, 18 বছরের এক যুবক প্রেমের ফাঁদে ফেলে ওই কিশোরীকে শহরের বাইরে নিয়ে গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পরদিন অর্থাৎ 13 জুন গজলডোবা এলাকা থেকে অভিযুক্ত যুবক ও নাবালিকাকে উদ্ধার করে। এরপরই যুবককে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুরো ঘটনা তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বন্যপ্রাণীদের প্রজনন ঋতু শুরু হতেই গতিবিধি বৃদ্ধি। চা বাগান থেকে খাঁচাবন্দি হলো চিতাবাঘ। 16 জুন থেকে বন্ধ রয়েছে উত্তরবঙ্গের সবগুলো সংরক্ষিত বনে ট্যুরিস্ট থেকে সর্বসাধারণের প্রবেশ। কারণ আগামী 3 মাস জঙ্গলে থাকা বন্যপ্রাণ থেকে অন্যান্য কীটপতঙ্গ এদের প্রজনন ঋতু। এরই সঙ্গে এই সময়গুলোতেই বর্ষার জলে জন্ম নেয় নানান দুর্লভ প্রজাতির অর্কিড। একদিকে প্রজনন ঋতু, অপরদিকে শিকারের অভাব, এই দুই মিলে ডুয়ার্সের চা বাগান সহ লোকালয়ে গতিবিধি বৃদ্ধি পেয়েছে চিতাবাঘের। শনিবার মালবাজার মহকুমার চালসা চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী হয় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, আটক চিতাবাঘটির শারীরিক অবস্থা পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। অত্যাধুনিক ছোঁয়া সব দিকে, বাদ পড়েনি বিভিন্ন মন্দিরগুলোতে। ঢাকিদের পেশাও মার খাচ্ছে। ভগবানকে সকলেই যেন বিনা পরিশ্রমে পেতে চান, তারই এখন প্রমাণ মিলছে বিভিন্ন মন্দিরগুলোতে। একদিকে যেমন ঢাকিদের পেশাতে আঘাত আনছে, অন্যদিকে তেমনি বিভিন্ন ধর্মীয় স্থানগুলোতে ঢাকির বদলে এসেছে আধুনিক ঢাকের শব্দ বের করা বিভিন্ন মেশিন। আর এই মেশিনের মাধ্যমেই ঢাকের রকমারি শব্দ বের হচ্ছে, আর সেই মেশিন বিভিন্ন মন্দিরগুলোতে ব্যবহার করা হচ্ছে। এর ফলে একদিকে ঢাকিদের ব্যবসাতে অনেকটাই আঘাত আনছে, তেমনি যারা এই পেশার সাথে যুক্ত তাদেরও পেশার বা রোজগারে ভাটা পড়ছে। জলপাইগুড়ি শহরের বিভিন্ন মন্দিরগুলোতে এখন এই ছবি দেখা যাচ্ছে। এ বিষয়ে এক পুরোহিত বলেন, এখন কম খরচেই ঢাকের শব্দ শোনা যাচ্ছে এই সমস্ত অত্যাধুনিক মেশিনের মাধ্যমে। ফলে ঢাকিদের আর দরকার নেই, বিদ্যুতের মাধ্যমেই এই মেশিন চলে আর রকমারি শব্দ শোনা যায়। তাই এখন কম খরচে ঢাকিদের প্রয়োজন ছাড়াই বিভিন্ন মন্দিরগুলোতে ঢাকের শব্দ শোনা যাচ্ছে। আর এতেই খুশি মন্দির কর্তৃপক্ষ সহ বিভিন্ন ধর্মীয় স্থানে যেখানে ঢাকের প্রচলন ছিল। তবে একথা বলাই যায়, ঢাকের প্রকৃত শব্দ কিন্তু এই মেশিনে তেমনভাবে শোনা যায় না। তবুও বর্তমানে দ্রব্যমূল্যের বাজারে এই মেশিনের গুরুত্ব অনেকটাই অপরিহার্য। এইটা দেখাশোনা করেন ঢাকের, এটা কিভাবে চালান? ওই যে সুইচ দিয়ে বোর্ডের মধ্যে, হ্যাঁ ওই যে ওখানে প্লাকে ঢুকাই দিয়ে সুইচ দিয়ে তাহলে চলে। এতে কি আপনাদের সুবিধা হয়েছে? হয় সুবিধা, দাদা ঘন্টাটা বাজাতে লাগে না। হ্যাঁ, ঘন্টা তো এখন বাজান না। হ্যাঁ না, এটাতেই চলে যায়। এটা কি ঘন্টারও আওয়াজ হয়? হ্যাঁ সবই হয়। কারেন্ট না থাকলে? কারেন্ট না থাকলে তখন ঘন্টা বাজে না, কারেন্ট না থাকলে আর তখন বাজে না। তো কারেন্ট থাকলে তখন সুবিধা। কি মনে হয় সব কি আধুনিক হয়ে যাচ্ছে এখন বর্তমানে আস্তে আস্তে? হবেই, এখন আর কি যুগ পাল্টা যাচ্ছে। কি নাম আপনার? কল্পনা দাস। আচ্ছা, এই যে এখন তো ঢাকের প্রচলন তেমন নেই, আধুনিক এটা আসলে কি? ঢাকের প্রচলন আসে, এটা বেরোনোর পরে অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে ঢাকটা। কারণ সময় মতো ওরাও আসে না। তারপরে যা আমি যখন পূজা করি, আমার হয়তো 1 ঘন্টা লেট হয়ে গেল, আমি নিজে সুইচ দিলাম, স্বয়ংক্রিয় অনেক মন্দিরে হয়ে গেছে। এটাকে কি বলে? এটাকে এটা স্বয়ংক্রিয় ঢাক। স্বয়ংক্রিয় ঢাক মানে এটা কি আসল ঢাকের মতো আওয়াজ হয় শব্দ? সেটা হয়তো, কারণ এই আওয়াজটা তো একটু চেঞ্জ আসে। একটু চেঞ্জ, ওই একই আওয়াজই আসবে, একটু 2বার 3বার ঘুরায় তারপরে আসবে। আচ্ছা, মানে এখানে কি বিভিন্ন রকমের ঢাকের আওয়াজ হয় নাকি একটাই? না না, একরকমই 3 রকম পাই আমি। এটা 3 রকম পাই। কী রকম হয়? যেমন আমি সরাসরি ঢাকে যেরকম আছে 5টা আবৃত্তি করলে পরে 5 রকম 5টা বাজনা হয়, সেটা এখানে পাওয়া যায় না। এতে কি ঢাকালাদের মনে হয় না একটু ব্যবসার ক্ষতি হবে? হ্যাঁ? ব্যবসার ক্ষতি হবে ঢাকালাদের, বিভিন্ন মন্দিরেতেই আধুনিক। না না, তেমন কিছু ক্ষতি হবে বলে মনে হয় না। কোন মন্দিরে আর কয়টা ঢাকিকে রাখে? একটা ঢাকিকে রাখতে গেলে 4,000-5,000 টাকা দিতে হবে, মাসও আরও যদি রাখতে যায়। হ্যাঁ, না তো সেক্ষেত্রে তো তাদের কাজটা বন্ধ হয়ে যাচ্ছে। ঢাকটা ঠিক বন্ধ হয় না, ওদের কাজ ঠিকই চলে, কিছুটা একটা তো প্রতিক্রিয়া আসেই। হ্যাঁ, এই ঢাকের দাম কত জানা আছে? হ্যাঁ,
এটা আমি এসেছি এই যে দুটো এটাতে মন্দিরে দান করছে একজন, সঠিক দামটা জানা নাকি, 3-এর নিচে নয়, 3-এর থেকে এগুলো শুরু। 3 মানে 3,000। 3000, তার চেয়ে বেশি হবে। এইটা সাইজে একটা ছোটো আছে। মানে এতে আপনাদের সুবিধা হয় এখন পূজা করতে? সুবিধা হয় আমাদের, মানে এই একই রকম বাজনাই চলে আমাদের, তো খারাপ লাগে না, ভালোই লাগে। এটা তো কারেন্টে চলে? কারেন্ট। আপনার নাম? শ্যামলেন্দু ভরসেস। হ্যাঁ, শ্যামলেন্দু ভরসেস। ঠিক আছে, ধন্যবাদ। উত্তরের সংবাদ এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরও সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রথম দ্বিবার্ষিক সম্মেলন। রবিবার শহরে 4 নম্বর ঘুমটি সংলগ্ন এক ভবনে আয়োজিত এই সম্মেলনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা অংশগ্রহণ করেন। সম্মেলনে পরিষদের পক্ষ থেকে জানানো হয়, উত্তরবঙ্গের বাচিক শিল্পীরা দীর্ঘদিন ধরে প্রচারের ক্ষেত্রে অবহেলিত। যেখানে কলকাতার শিল্পীরা বিভিন্ন মাধ্যমে নিজেদের শিল্পকে তুলে ধরার সুযোগ পান, সেখানে উত্তরবঙ্গের শিল্পীদের সেই সুযোগ আজও সীমিত। এই পরিস্থিতির বদল আনতেই সংগঠনটি গত 2 বছর আগে প্রতিষ্ঠিত হয়। সম্মেলনে মূলত উত্তরবঙ্গের শিল্পীদের শিল্পচর্চা ও দক্ষতা উন্নয়নের পথ নিয়ে বিস্তৃত আলোচনা হয়। কিভাবে স্থানীয় শিল্পীরা আরও বেশি করে আবৃত্তি চর্চায় অংশ নিতে পারেন এবং জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের তুলে ধরতে পারেন, সেই বিষয়েও মত বিনিময় হয়। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের শিল্পীরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন, যা এই শিল্পের প্রতি মানুষের আগ্রহ ও ভালোবাসার প্রমাণ। পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে উত্তরবঙ্গে আবৃত্তি শিল্পের প্রচার ও প্রসারের জন্য ধারাবাহিক উদ্যোগ নেওয়া হবে এবং শিল্পীদের উপযুক্ত মঞ্চ গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে। কর্মসূচি বলতে এটা আমাদের আবৃত্তির যারা শিল্পী উত্তরবঙ্গ জুড়ে আছেন, একেবারে সেই দিনাজপুর, মালদা থেকে শুরু করে এদিকে আলিপুর, কোচবিহার পর্যন্ত এই গোটা উত্তরবঙ্গের শিল্পীদের নিয়ে একটা সংগঠন তৈরি হয়েছে আবৃত্তি শিল্পীদের, তার নাম উত্তরবঙ্গ আবৃত্তি শিল্প সমন্বয় পরিষদ। আমরা একটা সময় মনে হয়েছিল যে সবই তো কলকাতা নির্ভর হচ্ছে, তাহলে উত্তরবঙ্গের শিল্পীরা, সারা উত্তরবঙ্গ জুড়ে প্রচুর শিল্পী আছেন যারা এই শিল্পক্ষেত্রে কাজ করছেন, কিন্তু তারা সেভাবে সেই সুযোগ পাচ্ছেন না, যে বা মঞ্চ পাচ্ছেন না যেভাবে তাদের নিজেদের এই শিল্পটার চর্চাটাকে মানুষের সামনে আনতে পারে, সেই প্রচারও পাচ্ছেন। সেই জন্য আমরা একটা সারা উত্তরবঙ্গ জুড়ে শিল্পীদের সঙ্গে একটা সমন্বয় সাধন করে একটা সংগঠন তৈরি করেছি। এটার আজকে প্রথম সম্মেলন হচ্ছে, দ্বিবার্ষিক সম্মেলন। 2 বছর আগে আমাদের সংগঠনটা তৈরি হয়েছিল 18ই জুন। আজকে দ্বিবার্ষিক প্রথম সম্মেলন হচ্ছে 2 বছর বাদে, প্রথমটাই জলপাইগুড়িতে হচ্ছে। শুরুটা হয়েছিল ফালাকাটা থেকে। এই আমাদের আজকের সকালবেলা থেকে সারা কাজকর্ম শুরু হয়েছে। আমরা একটা প্রস্তুতি কমিটি তৈরি করে নিয়েছিলাম এই সম্মেলনের জন্য। এই প্রস্তুতি কমিটির সম্পাদক আছেন আর কোষাধ্যক্ষ আছেন প্রসেনজিৎ, সদস্যরা আছেন। মূলত কি আজকে আলোচিত হলো? মূলত আলোচনা হলো আমরা ভবিষ্যতে আবৃত্তি শিল্পকে কোন পথে নিয়ে যাব এবং এই আবৃত্তি শিল্পের উন্নয়ন এবং প্রচারের জন্যে এবং আগামী দিনে যারা আবৃত্তি শিল্পের সঙ্গে যুক্ত হতে চান তাদেরকে কীভাবে আরেকটু আমরা যদি তাদেরকে সাহায্য করতে পারি, আমরা যতটুকু যা শিখেছি যদি তার থেকে একটু নিজেদের মধ্যে আলোচনা করে এবার শেয়ার করে যদি নতুন প্রজন্মকে আমরা এই শিল্পের সঙ্গে শিল্পমুক্ত করতে পারি। কারণ আমরা সব ক্ষেত্রেই দেখছি যে নতুন প্রজন্ম একটুখানি যেন শিল্প চর্চার থেকে কোথাও মনে হচ্ছে বেশি নিজেদের ক্যারিয়ার গড়ার দিকে নজর দিচ্ছে বেশি। আমরা ভাবছি যে আবৃত্তি শিল্পটাকে তাদের মধ্যে আগামী সময়ের জন্য তাদের মাঝখানে একটু প্রচার করা যায়, তাদের সব দিক থেকে, চরিত্র গঠনের দিক থেকেও ভালো হবে, শিল্প সমৃদ্ধি সংস্কৃতির দিক থেকেও ভালো হবে, সমাজের জন্য ভালো আর আবৃত্তির জন্য ভালো হবে। এই মূল লক্ষ্য
আগামী দিন নতুন কমিটি তৈরি হবে আজকে, আগামী 2 বছরের জন্য সেই কমিটি তৈরি হয়ে গেছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম আকাশ পাল চৌধুরী। পরিচয়, আমি এই জলপাইগুড়ি জোন, এই জোনের সভাপতি। আর এই যে আবৃত্তিক সমন্বয় পরিষদের যে আজকে দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে, সেই তার প্রস্তুতি কমিটির সভাপতি। এছাড়া মূল কমিটি, সেই কমিটির সহসভাপতি। ময়নাগুড়ির বোলবাড়িতে এটিএম লুটের ঘটনায় গ্রেফতার হওয়া 2 দুষ্কৃতীকে রবিবার আদালতে তোলা হলে আদালত 10 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। বৈকুণ্ঠপুর জঙ্গলে 24 ঘন্টারও বেশি সময় ধরে চলা যৌথ তল্লাশি অভিযানে বড় সাফল্য পায় পুলিশ ও বন বিভাগ। জলপাইগুড়ি জেলা পুলিশ, শিলিগুড়ি কমিশনারেট, বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশন এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় 2 দুষ্কৃতীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাদের কাছ থেকে 2টি ব্যাগ উদ্ধার হয়েছে, যাতে ছিল 15 লক্ষাধিক টাকা। গ্রেপ্তার হওয়া 2 অভিযুক্ত মোহাম্মদ শামসের খান বিহারের বাসিন্দা ও আসলুব খান হরিয়ানার বাসিন্দা বলে জানা গেছে। সূত্রের খবর, এখনও 3 অভিযুক্ত পলাতক রয়েছে। গতরাতে প্রবল বৃষ্টির কারণে তল্লাশি অভিযানে বিঘ্ন ঘটলেও আজ সকাল থেকে ফের অভিযান শুরু হয়েছে। জেলা পুলিশ সুপার খণ্ডবাহালি উমেশ গণপত জানিয়েছেন, তাদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে কড়া নজরদারি শুরু হয়েছে। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। শনিবার রাতে ওদলাবাড়ি থেকে মালবাজার আসার পথে 17 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম তন্ময় দাস, বয়স 40 বছর, বাড়ি মালবাজার মহকুমার ক্রান্তিতে। মৃত ব্যক্তি ওদলাবাড়ি হাসপাতালে ফার্মাসিস্ট পদে কর্মরত ছিলেন। এদিন রাতে ওদলাবাড়ি হাসপাতালের কাজ শেষ করে বাইকে করে মালবাজার হয়ে ক্রান্তিতে নিজের বাড়িতে ফিরছিলেন ওই ব্যক্তি। প্রসঙ্গত জানা গেছে, রাতে বাড়ি ফেরার সময় ডামডিম ও মালবাজারের মধ্যে থাকা সেনাবাহিনী সেনা ছাউনির পাশ দিয়ে চলে যাওয়া 17 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েন ওই ব্যক্তি। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় তন্ময় দাসের। মালবাজার থানার পুলিশের উদ্যোগে দুর্ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। রবিবার মৃত ওই ব্যক্তির দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি জেলার সদর হাসপাতালে পাঠানো হবে। আমার আর ওর একদিকে জয়েনিং ছিল, জয়েনিংটাও 16 জুন 2010 আমরা একদিনে জয়েন করেছিলাম মাল হসপিটালে। আর বলার কোনো ভাষা নেই, যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, যেভাবে ডেথ হয়েছে, স্পট হয়ে গেছে। কীভাবে হলো সেটাই বুঝতে পারলাম না, কেউ কিছু বলতে পারছে না। ডামডিম থেকে আসার পথে ওই গাছ পড়েছিল শুনলাম, ওই গাছটা বলে ওভারটেক করতে গিয়ে কোনো গাড়ি মেরে দিয়ে চলে গেছে, সেটাই শুনলাম। কেউ ওখানে স্পটে কিছুই দেখতে পারি। আপনি গিয়েছিলেন ঘটনাস্থলে? না, আমি যাচ্ছিলাম, তখনই অ্যাম্বুলেন্সটা এসে রাস্তায় ক্রস করলো বলে আমি সোজা চলে আসলাম। চিকিৎসারত অবস্থায় থাকা নিরুদ্দেশ রোগীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা। আবারও খবরের শিরোনামে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল। এবারে এক রোগী চিকিৎসারত অবস্থায় নিরুদ্দেশ হয়ে যাওয়ার ঘটনা ঘটল হাসপাতালে। বিস্তর খোঁজাখুঁজির পরও রোগীর কোনো সন্ধান না পাওয়া গেলে মালবাজার থানায় একটি লিখিত অভিযোগ জানানো হয় পরিবারের তরফে। শনিবার সন্ধ্যায় মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের চেল নদী থেকে উদ্ধার হয় চিকিৎসারত অবস্থায় নিরুদ্দেশ হয়ে যাওয়া ওই ব্যক্তির দেহ। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, মালবাজার ব্লকের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেদগুড়ি চা বাগানের বাসিন্দা বুধুয়া ওরাও, বয়স 45 বছর। গত 11 জুন শারীরিক সমস্যা নিয়ে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করাতে আসলে চিকিৎসকের পরামর্শক্রমে হাসপাতালে ভর্তি করা হয় পরিবারের তরফে। 12 জুন রোগীর পুত্র হাসপাতালে এসে দেখেন হাসপাতালের নির্দিষ্ট বেডে রোগী নেই। পাশের বেডে থাকা রোগীদের জিজ্ঞাসা করা হলেও কেউ কোনো সদুত্তর দিতে পারেনি। এরপর হন্তদন্ত হয়ে রোগীর পরিবারের সদস্যরা সমগ্র হাসপাতাল খুঁজে বেড়ালেও হাসপাতালের বেডে ভর্তি থাকা বুধুয়া ওরাওকে আর খুঁজে পাওয়া যায়নি। এদিকে হাসপাতালে কর্তব্যরত সিকিউরিটি গার্ড ও অন্যান্য স্টাফদের জিজ্ঞাসা করেও মেলেনি কোনো সদুত্তর। অবশেষে বাধ্য হয়ে রোগীর পরিবারের তরফে মালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। প্রশ্ন উঠেছে, সরকারি হাসপাতালের ভেতরে ভর্তি থাকা রোগী এভাবে নিরুদ্দেশ হয়ে গেল কি করে? রোগীর পরিবারের তরফে সুজন ওরাও জানিয়েছেন, শারীরিক সমস্যা নিয়ে বাবাকে ভর্তি করেছিলাম হাসপাতালে। পরের দিন সকালে হাসপাতালে এসে দেখি বাবা নিরুদ্দেশ। বিস্তর খোঁজাখুঁজির পরেও কোনো সন্ধান না পেয়ে মালবাজার থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেছি।
ওদিকে রোগীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। পরিবারের সদস্য সহ প্রতিবেশীরা এসে হাসপাতালের জরুরি বিভাগের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তবে হাসপাতাল চত্বরে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন থাকায় কোনো ক্রমে পরিস্থিতি সামাল দেয় মালবাজার থানার পুলিশ। এরপর পাশে থাকা 17 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর পরিবার পরিজনেরা। ঘটনাস্থলে পৌঁছায় মালবাজার থানার আইসি সৌম্যজিৎ মল্লিক এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পরিবার পরিজনের সাথে দীর্ঘ আলোচনা শুরু হয়। বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে রাখার পর পিছু হটে বিক্ষোভকারীরা। তাদের দাবি, বিগত দিনেও এই ধরনের ঘটনা ঘটেছে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসা করাতে এসে রোগীর নিরুদ্দেশ হওয়া এবং তার মৃতদেহ উদ্ধার সমস্ত বিষয়কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। তবে কোনো ক্রমে পরিস্থিতি সামাল দেয় মালবাজার থানার পুলিশ। রাস্তাটা অবরোধ করলে সব লোকের অসুবিধা। রাস্তা বন্ধ করলে আপনারা মানুষকে মার ফেলেন, সেটা অসুবিধা নেই। কোনো ফুটেজ নেই, তারপরে দুদিন পরে ওর ডেড বডি পাওয়া যাচ্ছে। এটা কেন হচ্ছে? কি করে হয়? হসপিটাল থেকে বেরায় নাই, সিসিটিভি ফুটেজ নাই, ওর ডেড বডি পাওয়া গেল। তাহলে স্যার সিসিটিভিতে 3-3.5 ঘন্টা দেখছে কোন পেশেন্টের আবার দেখা যায় না। আমরা গিয়েছিলাম, আমরা একদিনের পরে হলো না, তারা মারে টারে নদীতে ফেলাই দিছে। আমরা তো এটাই জানবো, স্যার আমি বলতে চাই কি এখানে গাড়া ভেতরে আছে, এরা একটু দেখতো না, এদেরকে তো বলে দেওয়া আছে এখানে গার্ড করতে, এরা যাওয়ার সময় ঢুকতে দেয় না, আসার সময় একটু জিজ্ঞাসা করতো না এদেরকে। আর মানে এখন যে এসে শনাক্ত করলেন উনি, ওটা কি আপনার বাবারই মৃতদেহ? হ্যাঁ, এটা আমার বাবার মৃতদেহ। কি নাম বাবার? বুধবার। কবে থেকে মিসিং ছিল? কি অসুবিধা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল? এখানে তো গাড় দাঁড়িয়ে ভর্তি ছিল। আমরা রাত্রে আসি 7টা দিকে, এখন খাওয়া দাওয়া দিয়ে বাড়ি যাই। তারপরের দিন এসে আমি 12 তারিখে দেখি সকালে 9:30টার দিকে এখানে বেডে পাওয়া যায় বাবাকে। আর পরে থানা পুলিশে জানিয়েছিলেন? হ্যাঁ জানিয়েছি। আজকে কোথা থেকে দেহ পাওয়া গেল? আজকে দেহ পাওয়া গেছে গ্যারান্টি থেকে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরও সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। টানা তীব্র গরমে জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গায় লেবুর চাহিদা বেড়েছে হু হু করে। বিশেষ করে গন্ধরাজ লেবুর প্রতি মানুষের আকর্ষণ লক্ষ্য করা যাচ্ছে ব্যাপকভাবে। ফলে বাজারে বেড়েছে এই লেবুর দামও। জলপাইগুড়ি সদর ব্লকের প্রধানপাড়া বাজারে খোঁজ নিয়ে জানা যায় বর্তমানে প্রতিটি সাধারণ লেবু বিক্রি হচ্ছে 4 টাকা দরে, যা গরম পড়ার আগে তুলনামূলকভাবে কম ছিল। স্থানীয়ভাবে চাষ হওয়া এই লেবুগুলোর স্বাদ, গুণ ও গন্ধের জন্য দীর্ঘদিন ধরেই সুনাম রয়েছে। বাজারের এক বিক্রেতা রাকেশ সরকার জানান, এই সময় লেবুর চাহিদা অত্যন্ত বেশি। তিনি বলেন, মানুষ গরমে ঠান্ডা পানীয় তৈরি করতে, স্যালাড, এমনকি গরম থেকে রেহাই পেতে লেবু বেশি করে কিনছেন। বিশেষ করে গন্ধরাজ লেবুর দাম বেশ কিছুটা বেড়েছে বলে জানান তিনি। আগে যেখানে এই প্রজাতির লেবু বিক্রি হতো 3 থেকে 4 টাকা দরে, এখন তা বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকায় প্রতিটি। তিনি আরও জানান, গন্ধরাজ লেবুর চাহিদা বেশি থাকায় চাষিরাও এই লেবুর দিকে বেশি আগ্রহ দেখাচ্ছেন। তীব্র গরমে লেবুর চাহিদা যেমন বাড়ছে, তেমনি দামও হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে জানাচ্ছেন অনেক ক্রেতা। তবে এখনও স্থানীয় বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় লেবুর সংকট দেখা যায়নি। লেবুগুলো দেখা যাচ্ছে, এটা কি লেবু? গন্ধরাজ। গন্ধরাজ, এটা কি লোকালে আমদানি, মানে লোকাল উৎপাদন? আমাদের আশেপাশেই হয়, সেখান থেকে আমরা পাইকারি কিনে আনি, এখানে বাজারে খুচরো বিক্রি করি। কি দাম রয়েছে বর্তমানে? বিক্রি করি জোড়া 10, 5টা 20 টাকা। এই যে লেবুটা, গন্ধরাজ লেবুটা, এটা কতটা চলে লোকালে বর্তমানে?
ভালোই চলে, এমনি গরমে তো লেবুর চাহিদা থাকেই, যে কোনো লেবু, তার মধ্যে গন্ধরাজ সেটাই ভাত খাওয়া যায়। মানে গন্ধরাজ লেবুটার বর্তমানে যথেষ্ট চাহিদা রয়েছে। হ্যাঁ, অন্য লেবু তো আরো দাম কম, এই যে এটাই যেরকম দাম কম। হ্যাঁ, আর মানে গন্ধরাজের দামটা এই মুহূর্তে বেশি। গন্ধরাজ 250-300 টাকা সহ আমাদেরই কিনতে হয়। মানে 4 টাকা করে বিক্রি করতে হয়, কারণ ছোট থাকে, ছোটগুলি কম দামে বিক্রি করতে হয়, বড়গুলি জোড়া 10, 5টা 20 টাকা এইরকম দামে বিক্রি করি। কি নাম আপনার? আমার নাম রাকেশ সরকার। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 37.6 মিলিমিটার। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। বিশ্ব প্রবীণ দিবসে প্রবীণ নাগরিকদের নিরাপত্তা ও মৌলিক অধিকার সুনিশ্চিত করতে পুরসভার প্রয়াস হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফের শিরোনামে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল, চিকিৎসারত অবস্থায় থাকা নিরুদ্দেশ রোগীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।